হঠাৎ চোখ খুলে তাকিয়ে দেখে দরজায় নওশাদ দাঁড়িয়ে। ও মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখেছিল বলে নওশাদের পা নিচে আর মাথা উপরে মনে হচ্ছে। হেরা এত লজ্জা পেল, ঝট করে উঠে বাথরুমের দিকে দৌড় দেওয়ার সময় দরজার চৌকাঠে ধুম করে কপালে বাড়ি খেল। ঘটনার আকস্মিকতায় নওশাদ হতভম্ব। কি হলো এটা? নওশাদ আসলে এই কয়দিনে বুঝতেই পারেনি হেরাকে যতটা শান্তশিষ্ট দেখা যায় আসলে সে তা না। খুব চঞ্চল একটা মেয়ে। একটা সময় মেয়েটা পাখির মতো উড়ে বেড়াতো সারা বাড়ি, অনেক দুষ্টামি করত, সবার কাছ থেকে বকাঝকাও খেত এর জন্য। কিন্তু জীবনের পরিস্থিতি তাকে কিছুটা পরিবর্তন করে দেয় কয়েক বছরে। তবে মানুষের সহজাত প্রবৃত্তি যেমন পরিবর্তন করা যায় না, ঠিক তেমনি স্বভাব আর স্বাভাবিক পরিবেশ পেলে আগের মতো হয়ে আসতেই পারে। দরজায় ভালোই বাড়ি খেয়েছে হেরা। নওশাদ ডেকে উঠল। হেরা, হেরা। রুমের কাছে গিয়ে দাঁড়ালো। আমার মনে হচ্ছে তুমি অনেক বড় ব্যথা পেয়েছো, প্লিজ বের হও। হেরা দরজা খুলে বের হয়ে এলো। কোথায় ব্যথা পেয়েছো দেখি? হেরা চুপ করে আছে। নওশাদ তাকিয়ে দেখে হেরার কপাল ফুলে গেছে। মাই গড, অনেক উঁচু হয়ে ফুলে গেছে তো, বরফ লাগাতে হবে। নওশাদ রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ির কাছে গিয়ে আনারের মাকে ডেকে বলল, বরফ নিয়ে আসো তাড়াতাড়ি। আনারের মা বরফ নিয়ে ছুটে এলো। তোমার আম্মার কপালের আগে দাও তো বরফ, আমার একটা জরুরি ফোন এসেছে, আমি কথা বলে আসছি। নওশাদ হেরার রুম থেকে বের হয়ে গেল। কিভাবে এত বড় ব্যথা পাইলেন আম্মা? কতটা ফুলছে? বাথরুমের দরজায় বাড়ি খেয়েছি, ও কিছু না, ঠিক হয়ে যাবে। নওশাদ ফোনে কথা বলা শেষ করে এসে দেখে আনারের মা হেরার কপালে বরফ দিচ্ছে। আমার কাছে দাও আনারের মা। আর লাগবে না, হেরা বলে উঠল। আনারের মা বরফের বাটিটা নওশাদের হাতে তুলে দিল, তারপর রুম থেকে বের হয়ে গেল। নওশাদ হেরার সামনে বসে বরফ কপালের ফোলা জায়গাটাতে ধরল। এটা কি হলো ব্যাপারটা হেরা? তুমি এভাবে দৌড় দিলে কেন? হেরা চুপ করে চোখ নিচে নামিয়ে আছে। বলো। হঠাৎ আপনাকে দেখে লজ্জা পেয়ে গিয়েছিলাম। তাই বলে দিক বেদিক না দেখে দৌড় দিতে হবে? সরি। সরি তো আমার বলা উচিত, নক না করে তোমার দরজায় দাঁড়িয়েছিলাম। ছি, আপনি কি সরি কেন বলছেন? কত বড় ব্যথা পেলে? আমার এসবে অভ্যাস আছে, জীবনে কত ব্যথা পেয়েছি আমি। তাই বলে কি সবসময় ব্যথা পেতেই হবে? নওশাদের ফোনে রিং হচ্ছে। নওশাদ লাইনটা কেটে দিল, আরও কিছুক্ষণ বরফ লাগিয়ে দিল। তোমার তো আবার ঠান্ডার সমস্যা, আর দরকার নেই, বরফে ঠান্ডা লেগে যাবে। নওশাদ উঠে দাঁড়ালো। বেশি ব্যথা হলে নাপা খেয়ে নিও একটা। হেরা ঘাড় কাত করল। আপনি খেয়েছেন দুপুরে? কখন? তুমি খাওনি? খাবো এখন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো খাওনি? আমার জন্য লাঞ্চে অপেক্ষা করবে না, ঠিক আছে? ডিনার আমরা একসঙ্গে করতে পারি। লাঞ্চে অফিসে থাকি, আর ছুটির দিনে বাইরে কাজ থাকলে কখনো কখনো বাইরেই লাঞ্চ করে আসা হয়। এই যে আজ যেমন বাইরদের সঙ্গে লাঞ্চ করতে হলো। সরি হেরা, আমার খোঁজ নেওয়া দরকার ছিল তুমি খেয়েছো কিনা। এখন খেয়ে নাও। খাবো। যাওয়ার সময় নওশাদ পেছন ফিরে বলল, বলতে ভুলে গেছি, তোমার গানের গলা তো সুন্দর। গানটা ভালো ছিল হেরা, গানের বাকি অংশটুকু পরে শুনবো। হেরা খুব লজ্জা পেল। নিচে ড্রয়িং রুমে শোয়েবের বড় বোন আর তার দুই মেয়ে অপেক্ষা করছে নওশাদের জন্য। শোয়েবের বড় বোন এসেছে তার মেয়েদের এই বাসায় রেখে যেতে। ওরা আপাতত কিছুদিন এই বাসায় থাকবে। মেয়েদের বাবা পুলিশ অফিসার, পোস্টিং ঢাকার বাইরে হয়েছে। শোয়েবদের বাসা পুরান ঢাকা। এত দূর থেকে প্রতিদিন ভার্সিটিতে আসা অসম্ভব। ওদের ভার্সিটি এই বাসার কাছে। নওশাদই বলল এখানে থাকতে। মেয়ে দুইটার বয়স কাছাকাছি। হেরার সমবয়সী বলেই নওশাদ চাইছে ওরা থাকলে হেরার ভালো লাগবে। নওশাদের প্ল্যান হেরাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিবে। পড়াশোনাতে গ্যাপ হয়েছে বলে পড়াশোনা ছেড়ে দেওয়ার পক্ষপাতী সে না। সে চায় হেরা পড়াশোনা কমপ্লিট করে নিজের একটা পরিচয় তৈরি করুক। শোয়েবের বড় বোনের দুই মেয়ে এলিনার নাহিন পিঠোপিঠি দুই বোন বসুন্ধরা এলাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। 22 আর 21 হবে বয়স। এ বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদের মতোই স্মার্ট, চটপটে টাইপের মেয়ে। দুই বোনেরই প্রতিটা বিষয়ে খুব মিল। তারা দুজনই পড়াশোনার চেয়ে সাজগোজে, ড্রেস আপ, ফেসবুক, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, টুকটাক প্রেম নিয়ে উৎসাহী বেশি। তাদের মা মেয়েদের নিয়ে চিন্তিত পড়াশোনার চেয়ে বেশি তাদের আচরণ নিয়ে।
কিন্তু তার স্বামী আবার একা থাকতে পারেন না পরিবার ছাড়া, সেজন্য একমাত্র স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থলে স্বামীর সঙ্গে যেতে হচ্ছে। মেয়েদের রেখে যাচ্ছে মামা নওশাদের বাসায়। নওশাদ ড্রয়িং রুমে ঢুকে বলল, জামাইকে নিয়ে আসলে না কেন আখি? ও জয়েন করে ফেলেছে মামা, চলে গেছে। আমি ছেলের পরীক্ষা আর এদের দুজনের জন্য রয়ে গেছি। আগামীকাল ছেলের পরীক্ষা শেষ হবে, পরশু চলে যাব। মামা, আপনি কিন্তু আমার মেয়েদের শাসন করবেন। কেন আখি, শাসন করতে হবে কেন? ওরা যথেষ্ট ফাঁকিবাজ পড়াশোনার ব্যাপারে, আর কোনো ভুল করলেই আচ্ছা শাসন করবেন। ভুল করলে শাসন করতে হয় বুঝি? আমি তো মনে করি ভুল করলে ভুল শুধরে নেওয়ার উপায় বলে দিতে হয়। প্রথমে যদি শাসনই করে তাহলে শিখবেটা কিভাবে? ও, আপনি যাই বলেন, আজকালের ছেলে মেয়ে আদরে মাথায় উঠে যায়। নওশাদ হাসছে। এই যে দুবোন, কি নাম? আমি এলিনা, আর ওর নাম রাহিন। নওশাদ বলল, তোমরা দুইজন কি আদর পেলে মাথায় উঠে যাবে? সম্পর্কে কিন্তু নাতনি হও দুইজন, আদর তো করতেই হবে, কিন্তু মাথায় ওঠা যাবে না আমার। আমরা কিন্তু নানা ডাকতে পারবো না, এত ইয়াং কাউকে কি নানা ডাকা যায়? কথাটা বলেই ফিক করে হেসে দিল এলিন। দেখলেন মামা কীরকম ফাজিলেরা, নানাকে নানা ডাকবি না তো কি ডাকবি তোরা? আখি রাগ করে বলল। নওশাদ হো হো করে হাসছে। আখি, ওরা কিন্তু দারুণ কথা বলেছে। নানা ডাকটা একটু বেশি মুরব্বী হয়ে যায়। এই যুগের মেয়ে ওরা এসব ব্যাপার খুব ভালো বোঝে। কি ডাকতে চাও বলো? আমরা ভাইয়া ডাকবো। নওশাদ হেসে বলল। এটা আমারও পছন্দ হয়েছে। শোয়েব চুপচাপ বসে আছে, মোবাইল টেপাটেপি করছে। নওশাদ ওর দিকে তাকিয়ে বলল, শোয়েব, তোমার দায়িত্ব কিন্তু ওদের খেয়াল রাখা। আমি তো ব্যস্ত থাকি, কি লাগবে না লাগবে সব খোঁজ রাখতে হবে তোমার। আমি চাই ওরা এই বাসায় যতদিন থাকবে খুব ভালো যেন থাকে, এবং কোনো অযত্ন যেন না হয়। জি মামা। আখি বলল। মামা, নতুন মামি কোথায়? ওনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। ও হ্যাঁ, হেরা নিজের ঘরেই আছে। তোমরা উপরে চলে যাও। শোয়েব আনারের মাকে ডেকে বলো হেরাকে বলতে ওর সঙ্গে দেখা করতে আখি এসেছে। শোয়েব আনারের মায়ের খোঁজে বাসার ভেতরে চলে গেল। তোমরা বসো, আমি আমার রুমে যাচ্ছি। রাতের খাবার খেয়ে তারপর যেও। আখি আর এই যে দুই বোন, তোমাদের কিছু লাগলে আনারের মা পারুলকে বলবে, ওকে? জি। নওশাদ নিজের রুমে চলে গেল। শোয়েব এসে আবার ড্রয়িং রুমে ঢুকলো। আপা, তোকে একটা কথা বলছি, একটু খেয়াল রাখিস। কি? মামা বিয়ে করেছে, সবাইকে বলেছি, কিন্তু একটা ব্যাপার আমি বলিনি, সেটা হলো মামার ওয়াইফের বয়স কিন্তু খুব কম। খুব কম মানে অনেক কম মামার থেকে। তাই নাকি? সামনে গিয়ে ধাক্কা খেয়ে বেফাস কিছু বলে ফেলবি না তো কিন্তু। এলিন, নাহিন, তোদেরও বলছি, গ্রামের মেয়ে কিন্তু পড়াশোনা করেছে, কথাবার্তা শুনে তাই মনে হয় মামা ওনাকে ভার্সিটি ভর্তি করে দিবে ঠিক করেছে। সবচেয়ে বড় কথা, মেয়েটির আগেও পরিচয় যাই ছিল, এখন কিন্তু নওশাদ মামার বউ, মনে রাখবি। ঠিক আছে, চলো যাই উপরে। যা বলেছি মনে থাকে যেন। নাহিন বলল, মামা আমাদের ব্যাগগুলো উপরে নিয়ে যাই। রিয়াজ ভাইকে বলছি, ও পাঠানোর ব্যবস্থা করবে, তোরা যা। শোয়েবের ভাগ্নিরা 3 তলায় শোয়েবের রুমের পাশে তাদের জন্য নির্ধারিত ঘর দেখে এসে দোতলায় লিভিং রুমে হেরার জন্য অপেক্ষা করছে। মামা, তোমাদের নতুন মামিটা কেমন দেখতে? আসলেই দেখতে পাবি নাহিন। এলিন বলল। আমরা কি ডাকবো ওনাকে? নানি তো অবশ্যই ডাকবো না। ডাকাডাকি নিয়ে একটা অসহ্য তামাশা শুরু করেছিস তুই বোন। আম্মু, তুমি ওসব বুঝবে না। আজকাল সম্পর্ক যাই থাকুক, বাট ডাকতে হয় বয়স এবং স্ট্যাটাস বুঝে। ইস নাহিন, তোরা দুই বোন এত কিছু বোঝা শুরু করেছিস কবে থেকে? পড়াশোনা বাদে বাকি সব কিছু বেশি বুঝে ফেলেছিস। শোন, এই বাসায় এমন কিছু করবি না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। তোর আব্বু কিন্তু বারবার বলে দিয়েছে এই কথা। এই মামাকে দিয়েই কিন্তু তোর আব্বুর নেক্সট পোস্টিং ঢাকায় করিয়ে আনতে হবে, মনে রাখোস। মনে থাকবে আম্মু, এক কথা বারবার বলো না তো। বলে এলিন বিরক্ত হয়ে উঠে গেল। হেরা আনারের মায়ের সঙ্গে এসে লিভিং রুমে ঢুকলো। ওকে দেখে আখি আর দুই বোন এলিন, নাহিন অবাক হয়ে তাকিয়ে আছে। শোয়েব আখিকে উদ্দেশ্য করে বলে উঠল, আপা, এই হলো মামি। আখি অন্য সবার মতোই হেরাকে প্রথম দেখেই নওশাদ এবং হেরার বয়সের তুলনা করে একটু অবাক হচ্ছে। মামি, আমার বড় বোন আর দুই ভাগ্নি কিছুদিন এই বাসায় থাকবে। হেরা হেসে বলল। ও আচ্ছা। আখি এগিয়ে এসে বলল,
আমার নাম আখি, আমার 2 মেয়ে এলিন আর নাহিন। এলিন আর নাহিন হেরাকে দেখে মিটমিট করে হাসছে। মামি আপনাদের কষ্ট দিব কিছুদিন, ওরা এখানে থাকবে মামাই বলল। হেরা বলল, কষ্টের কি আছে, আশ্চর্য, এত বড় বাড়ি। ওদের দেখে আমারই খুব ভালো লাগছে, প্লিজ আপনি এইভাবে বলবেন না। নাহিন হেরার পাশে এসে বসল। আপনাকে তো কোনোভাবেই নানু বলে ডাকা যাবে না। আমি কি বলেছিলাম আম্মু? চুপ নাহিন, বেশি কথা বলিস তুই। আপনি কিছু মনে করবেন না মামি, আমার মেয়ে দুইটা একটু বেশি কথা বলে। হেরা বলে উঠল, এভাবে বলছেন কেন? আমার তো খুব মজা লাগছে। আমিও অনেক কথা বলি, এ বাসায় এসে কথা বলার মানুষই পাইনি। ওরা থাকলে খুব ভালো লাগবে। আনারের মা জুস নিয়ে ঢুকলো। জুস খেতে খেতে এলিন বলল, আমরা কিন্তু আপনার বরকে ভাইয়া ডাকবো, তো আপনাকে ভাবি ডাকি। আমাদের বয়সী কাউকে নানি ডাকবো না। আমাকে নাম ধরে ডাকলে আরো খুশি হব। কি বলেন মামি, আমার মেয়েরা আপনাকে নাম ধরে ডাকবে? মাথা নষ্ট। এমনিতে এরা বেশি বুঝে, আপনি আর প্রশ্রয় দিয়েন না। শোয়েব হেরার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে এলিনের চেয়েও বয়সে ছোট হবে এই মেয়ে। তারপর 2 ভাগ্নির দিকে তাকিয়ে দিল এক ধমক। কি কখন থেকে শুরু করেছিস ডাকবি কি নিয়ে কাচর কাচর? পারিসও তোরা। আপনি কিছু মনে করবেন না মামি। আমি কিচ্ছু মনে করছি না, আপনি শুধু ধমক দিচ্ছেন ওদেরকে। না মামি, আপনি জানেন না এরা কত দুষ্টু। আখি নিজের মেয়েদের দিকে তাকিয়ে চোখ রাঙালো। আপনার কাছে আমার রিকোয়েস্ট, এদের বেশি পাত্তা দিবেন না। আখি হেরাকে পাত্তা না দেওয়ার কথা বলে গেল, কিন্তু রাতে ওদের মা ডিনার করে ফেরত যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে 3 জনের মধ্যে দারুণ ভাব হয়ে গেল। সমবয়সী 3টা মেয়ে একটা বাসায় থাকলে যা হয়, নওশাদের বাসা তাই হয়ে গেল। হাসাহাসি, গল্প, দৌড়োদৌড়ি সারাক্ষণ। পরদিন অফিস থেকে ফিরে নওশাদ হেরার খোঁজ নিয়ে জানতে পেল হেরা এলিন নাহিনের সঙ্গে 3 তলায় গল্প করছে। নওশাদের ভালো লাগছে, মেয়েটা একা আর বোরিং ফিল করছে না, কিন্তু তার খুব ইচ্ছে করছে এখন হেরার সঙ্গে সময় কাটাতে। একবার ভাবলো আনারের মাকে দিয়ে খবর পাঠাবে, তারপর মনে হলো থাক, গল্প করছে করুক। নওশাদ ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বের হয়ে লিভিং রুমের দিকে যাচ্ছে। শোয়েব ওখানে কিছু ফাইল নিয়ে অপেক্ষা করছে তার জন্য। আজ ফ্যাক্টরিতে ছিল সারাদিন, তাই ফাইল বাসায় নিয়ে এসেছে শোয়েব। কিছুক্ষণ ফাইল দেখে শোয়েবের সঙ্গে কথা বলছে, ঠিক তখন হেরা আর তার নতুন 2 সঙ্গী ওপর থেকে হইচই করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। নওশাদের হেরার এই কিচিরমিচির দেখে খুব মজা লাগছে। হেরা নওশাদকে দেখে অবাক হয়ে গেল। আপনি কখন এসেছেন? এসেছি অনেক আগে। আমাকে কেউ বলেনি। তুমি গল্প করছিলে তোমার সঙ্গীদের সঙ্গে, তাই বিরক্ত করলাম না। কি এলিন নাহিন, তোমাদের কেমন লাগছে এই বাসা বলো তো? দারুণ। সঙ্গী পছন্দ হয়েছে? বৌমনিকে অনেক পছন্দ হয়েছে। দেখুন না, আমাকে ওরা বৌমনি বলছে, আমার না খুব লজ্জা লাগছে। আপনি বলে দিন না আমার নাম ধরে ডাকতে। হেরা অভিযোগ করলো নওশাদের কাছে। নওশাদ বলল, এটা তোমাদের 3 জনেরই ব্যাপার, তোমরাই ডিসাইড করবে কি ডাকবে। বাট বৌমনি ইজ নট ব্যাড। আমার ছোট মামিকে আমরা বৌমা ডাকি, সবচেয়ে ছোট খালাকে ডাকি মামনি। আগে আদর করে এসব ডাকতো আত্মীয় স্বজনরা, কিন্তু এখন আর এসব নেই। তো আমরা কিন্তু তোমাকে বৌমনিই ডাকছি। ফাইনাল হয়ে গেল। নাহিন হেরার দিকে তাকিয়ে বলল। হেরা লজ্জা লজ্জা মুখে নওশাদের দিকে তাকিয়ে আছে। শোয়েব খুব বিরক্ত হচ্ছে তার ভাগ্নিদের কর্মকাণ্ডে। এদের বয়স হয়েছে কিন্তু বুদ্ধির লেভেল 0। কালকে থেকে কাকে কি ডাকবে এসব নিয়ে পড়ে আছে। তার ইচ্ছা করছে 2টাকে আচ্ছা ধমক দিতে, কিন্তু পারছে না মামার জন্য এবং ওনার ওয়াইফের জন্য। আজ সারাদিন 3 জনে খুব হইচই করেছে। বিকালে অফিস থেকে এসে দেখে 3 জন দোতলায় হিহিতে ব্যস্ত। ওর মনে হচ্ছে এলিন নাহিন পড়াশোনার চেয়ে বেশি হাহা হিহি করে দিন পার করে দিবে এখানে। নওশাদ নিজের ঘরে এসে ঢুকলো। একটু পর হেরাও ওর রুমে এসে ঢুকলো। কি অবস্থা তোমার কপালের হেরা? হেরা নওশাদের বিছানায় বসতে বসতেই বলল, কপালের অবস্থা ভালো। দেখি ফোলা কমেছে? ফোলা কমে গেছে, ব্যথা আছে একটু। দেখি কাছে আসো। নওশাদ সোফায় বসা ছিল। হেরা ওর কাছে গিয়ে দাঁড়ালো। নওশাদ হেরার কপালে হাত ছুঁয়ে দেখল। হেরা হেসে দিল। হাসছো কেন? আমার মামিরা বলতো আমার পোড়া কপাল, কপাল খারাপ আর কি। আমিও তাই ভাবতাম। তারপর কিছু না। মানে? এখন মনে হয় আসলে পোড়া কপাল বলে কিছুই নেই। খারাপ ভালো সবটাই শুধুমাত্র সময়ের ব্যাপার। মনে মনে হেরা বলল, আমার তো দেখি রাজ কপাল। বাপরে, কত বড় কথা তুমি জানো।
আমি অনেক কথা জানি। নওশাদ বলল, তুমি বলো, আমি শুনছি। তবে আজ অনেক কথা গল্প হচ্ছে, আমি বুঝতে পারছি। বান্ধবী পেয়ে গেছো। অফিস থেকে এসে তোমার রুমে গেলাম, দেখি তুমি নেই। তখনই বুঝেছি হেরা অনেক ব্যস্ত। সেরকম কিছু না, আমরা গল্প করছিলাম। ওদের রুমে গেলাম, তাই টের পাইনি কখন আপনি এসেছেন। সরি। সরি বলতে হবে না, এমনিই বললাম। তুমি আনন্দে আছো, দেখতে ভালো লাগছে। আপনি ঠিকভাবে ডিনার করলেন না কেন? খেলাম তো। না, আমি খেয়াল করেছি আপনি সামান্য খেয়ে উঠে গেলেন। ইচ্ছে করছিল না। আজ ফ্যাক্টরিতে গেলাম ভালুকার, সেখান থেকে গাজীপুরে আমার দুটো গার্মেন্টসের প্রোডাকশনের কিছু ডিসিশন আমি সরাসরি দেখে দেব বলে যেতে হলো। সারাক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যাওয়া আসার পথে আবার জ্যামে বসে টায়ার্ড হয়ে গেছি। এখন মাথা, ঘাড়, পিঠ সব ব্যথা করছে। বেশি খারাপ লাগছে? খারাপ লাগছে। তুমি ফোন দিয়ে বলো তো আমাকে একটু কফি দিতে। না, এত রাতে কফি খেতে হবে না। আমি যদি আপনার মাথা টিপে দিই, কোনো সমস্যা আছে? নওশাদ হেরার দিকে তাকালো। হেরা খুব উৎসাহ নিয়ে নওশাদের দিকে তাকিয়ে আছে। আরাম পাবেন। নওশাদ হেসে দিল। সমস্যা নেই, কিন্তু তুমি তো এই কষ্টটা না করলেও পারো। কষ্ট হবে না। আমি নানা ভাইয়ের মাথা ব্যথা হলেই চুল টেনে দিতাম, কপালে হাত বুলিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, দাও। হেরা সঙ্গে সঙ্গে নওশাদের পিছনে এসে দাঁড়িয়ে ওর কপালে হাত ছোঁয়ালো। নওশাদ চোখ বন্ধ করলো। বুকটা কেমন করে উঠল ওর। 6 বছরের ওপর হবে কেউ একজন তার কপালে হাত ছুঁয়ে আছে। গীতি এভাবে প্রায় রাতেই ওর কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। অনেক দিন পর কেউ তার এতটা যত্ন করছে। হেরা নওশাদের চুল টেনে দিচ্ছে খুব সতর্কতার সঙ্গে, আবার টান লেগে ব্যথা যেন না পায় সেই খেয়ালও রাখছে। নওশাদ চোখ বন্ধ করে আছে, মনে মনে ভাবছে, আসলে নিজের বলে একটা মানুষ জীবনে লাগে। হেরার এতটা কাছে আমি আসিনি, হেরাকেও আসতে দিতে পারছি না। কিন্তু একমাত্র ওই একজন যে এভাবে আমার কপালে হাতটা রাখতে পারে, আর কেউ তো না। হেরা বলল, কি চিন্তা করছেন? খুব ভালো লাগছে হেরা। বলেছিলাম না আরাম হবে। সত্যি হেরা, অনেক ভালো লাগছে। জানো, অনেক বছর পর কেউ আমার কপালে এভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়েন। আমি আর কিছুক্ষণ এভাবে চুলে বিলি কেটে দিলেই ভালো লাগবে আপনার। আর লাগবে না হেরা। নওশাদ হেরার হাত দুটো ধরল। থ্যাঙ্কস হেরা। যাও, রাত অনেক হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও। আমার করার কিছুই নেই এখন। কিছুক্ষণ বই পড়বো, তখন এমনিতেই ঘুম চলে আসবে। দেখলাম রবার্ট ফ্রস্টের কবিতার বই পড়েছো হেরা। আমার খুব ভালো লাগে রবার্ট ফ্রস্টের কবিতা। ভালো, অনেক বই আছে স্টাডি রুমে, যত ইচ্ছা পড়ো। আমি তো খুব এক্সাইটেড আপনার বইগুলো দেখে। ওসব কথা বাদ থাক, আপনি আমার সঙ্গে আসুন বলে আমি নওশাদের হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেলাম। এখন শুয়ে পড়ুন, আমি চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আরে আর লাগবে না। আপনার চোখ লাল হয়ে আছে, একটুক্ষণেই ঘুম চলে আসবে দেখবেন। আচ্ছা ঠিক আছে। নওশাদ বিছানায় শুয়ে পড়ল। হেরা পাশে বসে চুল বিলি কেটে দিচ্ছে। চোখ বন্ধ করেন। ওকে ঠিক আছে, এই যে বন্ধ করলাম চোখ। হেরা নওশাদের কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে দেখে হেরা বুঝলো নওশাদ ঘুমিয়ে গেছে। গায়ের চাদরটা টেনে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তার এখনও ইচ্ছে করছে হাত দিয়ে ঠোঁটটা ছুঁয়ে দিতে মানুষটার, কিন্তু তা কি হয় নাকি? উঠে গেলে বিশ্রী একটা ব্যাপার হবে। হেরা আলো নিভিয়ে খুব সাবধানে ঘর থেকে বের হয়ে গেল। নওশাদ ঘুম আসেনি। হেরা ওর এত কাছে ছিল, ওর ভেতরে অনেক অনেক বছর পর একটা উত্তেজনা অনুভব করছিল। এই উত্তেজনাটা পাশ কাটিয়ে আর যাই হোক ঘুমিয়ে পড়া যায় না। সে ইচ্ছে করলে পারতো হাতটা বাড়িয়ে হেরাকে বুকে টেনে নিতে, হেরার বুকের সেই দাগটাতে ঠোঁট ছুঁয়ে দিতে। খুব সহজ ছিল এটা করা, কিন্তু কঠিন কাজটাই সে করতে পেরেছে, নিজেকে সংযত করতে পেরেছে। অনেক দ্বিধা, অনেক কিছু ঝট করে এসে যায় সামনে হেরা আর ওর মাঝে। শরীর আদিম সুখে ভেসে যেতে পারে, কিন্তু মন, সেখানে তো কত যুদ্ধ। এখনও নিশালকে কিছুই বলা হয়নি। এখনও কোথাও না কোথাও গীতির অস্তিত্ব তাকে হেরার কাছে যেতে বাধা দেয়। এই ঘরে, এই বিছানায় কত স্মৃতি, কত আবেগ ঘন মুহূর্ত কেটেছে গীতির সঙ্গে, সব সামনে চলে আসে। নওশাদ বিছানা থেকে নেমে সাইড টেবিলের ড্রয়ার থেকে সিগারেট বের করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তারপর সিগারেট ধরিয়ে ভাবনায় ডুবে গেল। সত্যি কি ভুল করলাম? এভাবে বিয়ে করাটা ঠিক হয়নি।
কিন্তু আজ হেরা কপালে হাত ছোঁয়াতে এত হাহাকার কেন হচ্ছে বুকের ভেতরে? কেন বারবার মনে হচ্ছে এমন একটা হাত মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে জড়িয়ে রাখুক, খুব অধিকার নিয়ে কেউ তাকে বেঁধে রাখুক, তাকে শাসন করুক? কেন কেন বারবার মনে হচ্ছে? নওশাদ সিগারেটটা শেষ করেও কিছুক্ষণ বসে রইল। অনেক রাত হয়ে গেছে। বাংলা ক্যালেন্ডারে অগ্রহায়ণ এর রাত শুরু হয়ে গেছে। এই মাঝরাতে বাহিরে ঝিরঝিরে ঠান্ডা আসি আসি করছে। নওশাদ আরও কিছুক্ষণ বসে থেকে উঠে এলো। বিছানায় শুয়ে এবার সত্যি সত্যি ঘুমিয়ে গেল সে। পরদিন সকালে বিছানা থেকে নামতে গিয়ে দেখে পা ফেলতে পারছে না। পায়ে প্রচণ্ড ব্যথা। বুঝতে পারছে এটা কিসের ব্যথা। অনেক দিন পর আবার গাউটের ব্যথাটা তাকে যন্ত্রণা দেওয়ার জন্য ফিরে এসেছে। খুব যন্ত্রণা হচ্ছে বাম পায়ের আঙ্গুলে। ব্যথাটা আঙ্গুলে হলে কি হবে? পা ফেলতে মারাত্মক কষ্ট হয়। খুব কষ্ট করে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ শেভ করে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসলো। অফিসে যেতে পারবে কি না বুঝতে পারছে না নওশাদ। অনেক কষ্ট করে পা টেনে আবার বিছানায় এসে শুয়ে পড়ল। আরও কিছুক্ষণ এভাবে পাটা একটা বালিশের ওপর তুলে ধরে শুয়ে রইল। পা নামাতে কষ্ট হচ্ছে খুব। ইন্টারকমে রান্নাঘরে ফোন দিয়ে আনারের মাকে আসতে বলল। একটু পর আনারের মা ছুটতে ছুটতে এসে হাজির। দরজায় টোকা দিল। এসো। ভেতরে ঢুকে বালিশের ওপর পা রাখা দেখে আনারের মা বুঝতে পেরেছে নওশাদের পায়ের ব্যথা উঠেছে। স্যার, বরফ নিয়ে আসি আমি। ব্রেকফাস্ট দাও, খেয়ে পেইন কিলার খেতে হবে, অফিস যাব। জি স্যার। আনারের মা দৌড় দিল রান্নাঘরের দিকে। কিছুক্ষণ পর আইস ব্যাগ নিয়ে হাজির হলো। ওর পেছন পেছনে পারুল খাবারের টলি নিয়ে ঢুকছে। নওশাদ একটা খেজুর আর 3 চামচ কর্নফ্লেক্স মুখে দিয়ে রেখে দিল। খেতে ইচ্ছে করছে না কিছুই, শুধু পেইন কিলার আর অন্য ওষুধগুলো খাবে বলেই একটু কিছু মুখে দেয়া। আনারের মা চা হাতে নিয়ে ঢুকলো আবারও। রেখে যাও, পরে খাবো। জি স্যার। হেরা উঠেছে? অনেক রাত পর্যন্ত বই পড়ছে মনে হয়, ঘুমাচ্ছে আম্মা। আনারের মা ঘর থেকে বের হয়ে গেল। নওশাদ আইস ব্যাগটা কিছুক্ষণ পায়ে ধরে রাখলো। তারপর উঠে অফিসের জন্য রেডি হয়ে গেল। কষ্ট হচ্ছে কিন্তু যেতে তো হবেই। জরুরি একটা কনফারেন্স আছে আজ। হেরাকে ঘুম থেকে ডেকে তুলল এলিন। উঠো, কি অবস্থা তোমার? এখনো ঘুমোচ্ছে যে? অনেক রাত পর্যন্ত বই পড়েছি, তাই উঠতে দেরি হয়ে গেল। তোমাদের ক্লাস নেই আজ? ছিল, আমার ক্লাস ক্যান্সেল হয়ে গেল। অন্য যে ক্লাসটা ছিল ফ্রেন্ডরা বলল করবে না, তাই আর যাইনি। নাহিন চলে গেছে? না, সে রাতে চুলে তেল দিয়েছে, শ্যাম্পু করেনি বলে যায়নি। চুলে শ্যাম্পু নেই বলে ক্লাস করা যাবে না? কি যে বলো না বৌমনি, তেল দেওয়া চুল নিয়ে ভার্সিটিতে গেলে মান সম্মান থাকবে না। ও আচ্ছা, আমার তো আবার এত কিছু জানা নেই। আনারের মা রুমে ঢুকে বলল, সবাই আসেন, নাস্তা খেয়ে নেন আম্মা। তোমার স্যার কখন গেছে অফিসে? প্রতিদিন যখন যায়, আজ স্যারের শরীর খারাপ ছিল। হেরা লাফ দিয়ে উঠল। কি হয়েছে আনারের মা? ওই যে পায়ের আঙ্গুলের ব্যথাটা আবার বাড়ছে। কোন ব্যথা? স্যারের আঙ্গুলে একটা ব্যথা আছে, হঠাৎ হঠাৎ হয়। এখন কি অবস্থা একটু খোঁজ নিয়ে বলো না আনারের মা। বৌমনি তুমি ফোন দাও। আমি? সমস্যা কি? না মানে আমি তো কখনো ফোন দিইনি ওনাকে। তখন প্রয়োজন পড়েনি, আজ তোমার প্রয়োজন তাই ফোন দিলে। কিছু মনে করবেন না তো উনি? কিছু মনে করবেন কেন? আশ্চর্য, আমার কাছে নাম্বার নেই ওনার। এটা কোনো বড় ব্যাপার না। আনারের মা, তোমার কাছে আছে না নাম্বার? নিয়ে আসো আর ফোনটা আনো। আনারের মা কর্ডলেস আর ফোন বুক নিয়ে এলো। দাও আমার কাছে, আমি ডায়াল করে দিচ্ছি। বলে এলিন কর্ডলেসটা আনারের মায়ের কাছ থেকে নিয়ে নিল। তারপর নওশাদের নাম্বারটা ডায়াল করে দিল। রিং হচ্ছে, তুমি কথা বলো বৌমনি, আমরা তারপর একসাথে নাস্তা খাবো। চলো আনারের মা। এলিন আর আনারের মা ঘর থেকে বের হয়ে গেল। নওশাদের নাম্বারে রিং হচ্ছে। হেরার মনে হচ্ছে রিংয়ের সাউন্ডটা তার বুকের ভেতর হচ্ছে। হ্যাঁ বলো আনারের মা। ওপাশ থেকে নওশাদ বলে উঠল, আমি হেরা। ও আচ্ছা, কি অবস্থা তোমার? কি বই পড়ছিলে রাত জেগে? সরি, আপনি যাওয়ার আগে উঠতে পারিনি আমি। এটা তোমার জন্য ম্যান্ডেটরি না হেরা। না, তারপরেও আনারের মা বলল আপনার শরীর খুব খারাপ। খুব খারাপ না, পায়ের সামান্য ব্যথা, পেইন কিলার খেয়েছি, ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমার এমন হয় হঠাৎ হঠাৎ। কখন আসবেন আজ? চলে আসবো বিকালে। দুপুরে বাসায় খাবেন? বলতে পারছি না,
এখন তোমার সঙ্গে কথা বলি, কনফারেন্স রুমে গিয়ে ঢুকবো। তারপর কখন বেরোবো কনফারেন্স শেষ করে ঠিক নেই। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস হেরা। থ্যাঙ্কস কেন? এই যে ফোন করে খোঁজ নিলে। আনারের মা বলল যখন আপনার শরীর খারাপ আমার তখন টেনশন হচ্ছিল। টেনশন করো না, আই ফাইন। এখন রাখি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। জি, ভালো থাকবেন। হেরা ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার এত ভালো লাগলো কথা বলে মানুষটার সঙ্গে। কি সুন্দর ধীরে ধীরে কথা বলে, কত ভরাট গলা, ফোনে শুনতে কি ভালো লাগে। ওর খুব ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ কথা বলতে। দুপুরে লাঞ্চ করার পর ওরা তিনজনে বসে গল্প করছে হেরার রুমে। এলিন নাহিন যা দুষ্টু, কত দুষ্টামির গল্প যে ওদের স্টকে আছে হেরা অবাক হয়ে শোনে। ইস, ওদের লাইফটা খুব এক্সাইটিং এ ভরপুর। নাহিন একসঙ্গে দুটো ছেলেকে ওর পেছনে ঘোরাচ্ছে, একজন ওর ক্লাসমেট আর একজন ওর আত্মীয়। আত্মীয় ছেলেটা দেশের বাইরে থাকে, সারাক্ষণ ওর সঙ্গে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে থাকে। হঠাৎ এলিন বলল, আচ্ছা বৌমনি, একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? না, কিছু মনে করব কেন বলো? তুমি আর ভাইয়া হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তোমরা নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো না কেন? মানে বুঝলাম না। এই যে তোমরা দুইজন দুই রুমে থাকো, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি এখনো ওনার সামনে অনেক লজ্জা পাও। কেমন জড়তা দুজনের মধ্যেই, এটা কেন? প্লিজ কিছু মনে করো না। 2 দিন হয়েছে তোমার বাসায় এসেছি, কথাটা মাথায় ঘুরছিল বলে তোমাকে বলে ফেললাম। হেরা মুখে একটা স্মিত হাসি রেখে বলল, আমি কিছু মনে করিনি এলিন। আসলে আমাদের বিয়েটা হুট করেই হয়েছে তো, তাই এখনো আমাদের মাঝে লজ্জা বলো বা জড়তা বলো এসব রয়েই গেছে। আর আমার কোনো সমস্যা হচ্ছে না, দুজন দুই ঘরে আছি। কিছুক্ষণ চুপ করে হেরা বলল, এলিন, আমার জীবনটা অনেক কষ্টের ছিল বুঝলে। বাবা মা নেই, নানার কাছে মানুষ হয়েছি, মামা মামিদের কাছে অবাঞ্ছিত টাইপ ছিলাম। সেখান থেকে উনি আমায় বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, এতেই আমি অনেক খুশি। এর বাইরে বেশি কিছু চাওয়া ভুল হবে আমার। আচ্ছা, তোমাদের তো অনেক বয়সের গ্যাপ, তুমি কিভাবে রাজি হলে বিয়েতে? তোমার ফ্যামিলি বা কিভাবে রাজি হলো? সেই গল্প অন্য কোনো দিন বলবো এলিন, শুধু জেনে রাখো উনি আমায় বিয়ে করে বাঁচিয়ে দিয়েছেন। এর জন্য এই জন্ম কেন, আরো কয়েক জন্ম ভরেও কৃতজ্ঞতা প্রকাশ করলেও ওনার কাছে কম হয়ে যাবে সবটা। তুমি অনেক ভালো আর সুন্দর একটা মেয়ে, তোমার জীবনটা কেন দুঃখের বুঝলাম না। বুঝতে হবে না, বাদ দাও। আমি এখন অনেক অনেক হ্যাপি। সত্যি? হ্যাঁ। নাহিন হাতে করে একটা স্পিকার নিয়ে ঢুকলো। এটা কি নাহিন? বৌমনি, এটা হ্যান্ড ক্যারাওকে। মানে? তুমি যে কোনো গান গাইতে চাও, ব্লুটুথ দিয়ে কানেক্ট করলেই ওটার মিউজিক বাজবে। তুমি শুধু গানের লিরিক্সটা সুর দিয়ে গাইবে, ব্যাস। দারুণ জিনিস তো। অনেক দারুণ। এখন কি করবে এটা দিয়ে? গান গাইব, তারপর ভিডিও করে ফেসবুকে আপলোড করব। সত্যি এখন গান গাইবে? তাহলে শুরু করো। কোন গানটা গাইবো সেটাই বুঝতে পারছি না। এলিন বলল, নাহিন, তোর ফালতু গান আপলোড দিয়ে দিয়ে লোকজনের কান ঝালাপালা করবি না প্লিজ। আপ্পি, তুই একটা গান গা, তারপরে কথা বলিস। শোন, আমি গান গাইতেও পারি না, কাউকে বিরক্তও করি না। হেরার খুব মজা লাগছে দুই বোনের খুনসুটিগুলো। বৌমনি, তুমি গান গাইতে পারো? আরে না। একটু দেখো না চেষ্টা করে। হেরা রুম থেকে বের হয়ে গেল। ওই দিনের মতো পরিস্থিতি যেন না হয়, তাই সে দোতলার বারান্দা থেকে দেখে এলো নওশাদের গাড়ি আবার চলে এলো কি না। নাহিন গান গাইতে শুরু করতেই এলিন ভুল ধরা শুরু করলো। দুই বোনের এই নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নাহিন 2 লাইন গাওয়ার আগেই এলিনের হাসি শুরু হয়ে যায়। তারপর নাহিন আবার প্রথম থেকে শুরু করে। গানটা আর কমপ্লিট হয় না, হেরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কতদিন পর এভাবে হাসছে সে মনে করতে পারছে না। হেরা স্পিকারটা নিয়ে গানের শেষ অংশটুকু গাইতে শুরু করলো। আমি যেন এই আলোর খেয়ায় আনমনে ভেসে যাই দূর বনভূমি থেকে। তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল খুশি এলো অন্তরে। আমার 2 চোখ ভরে তুমি এলে, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার 2 চোখ ভরে তুমি এলে। এলিন আর নাহিন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে হেরার দিকে। আনের মা এসেছিল কিছু একটা বলতে, সে হেরার গান শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল তার আগের আম্মার কথা। তিনিও মন ভালো থাকলে এভাবে গুনগুন করে গান গাইতো। কি সুন্দর গান গায় এই আম্মা। বৌমনি, তুমি এত সুন্দর গান কোথায় থেকে শিখলে?
নাহিন, আমি গান কখনো শিখিনি। আমার গান শেখার মতো অবস্থা ছিল না জীবনে। নাহিন, এটাকে বলে গান, আর তুমি যেটা গাও সেটাকে বলে অত্যাচার। বলেই হো হো করে হেসে দিল এলিন। প্রচণ্ড জ্বর এবং পায়ে ব্যথা নিয়ে নওশাদ বাসায় চলে এসেছে। ড্রয়িং রুমে বসে শুনতে পেল উপরে গান চলছে। নওশাদের প্রচণ্ড পায়ের ব্যথা বেড়েছে। কনফারেন্সে থাকার সময়ে গায়ে জ্বর চলে এসেছে। অফিসে বসে থাকতে পারছিল না জ্বরের জন্য। এই মুহূর্তে হেরার গান শুনে ওর অদ্ভুত লাগছে, কারণ এই গানটা গীতি গাইতো প্রায় সময়ে। এভাবে সুর ফিরে আসবে ওর জীবনে সে কখনো ভাবেনি। অনেক কষ্ট করে রেলিং ধরে ধরে উপরে উঠে এলো। ওকে দেখে আনারের মা দৌড়ে বের হয়ে এলো। স্যার, শরীর কি বেশি খারাপ? না, ঠিক আছে, তুমি চা নিয়ে আসো কড়া করে, খুব মাথা ধরেছে আমার। জি স্যার। নওশাদ নিজের রুমে ঢুকে গেল। আনারের মা দৌড়ে হেরার রুমে গিয়ে ঢুকলো। আম্মা, স্যার আসছে মনে হচ্ছে, শরীর খুব খারাপ। কোথায়? বলে হেরা চমকে উঠল। নিজের ঘরে গেছে। হেরা নওশাদের রুমে ছুটে গেল। হেরাকে দেখে নওশাদ হেসে দিল। আনারের মা তোমাকে গিয়ে বলে এসছে, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ। পায়ের ব্যথা কি বেশি বেড়েছে? সঙ্গে জ্বর। ব্যথা বেশি বাড়লে জ্বরটা আসে। দেখো, কালকেই চলে যাবে। নওশাদ শুয়ে থেকেই বলল। হেরা কাছে এসে নওশাদের কপালে হাত দিল। অনেক জ্বর তো। প্যারাসিটামল খেয়েছি, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হেরা বলল। আমি যদি এখানে বসে থাকি বিরক্ত হবেন না তো? না, বিরক্ত হবো কেন? বসো এখানে। হেরা, তোমার গানের গলা তো খুব চমৎকার। আমি কিন্তু আজও তোমার গান শুনেছি। একটা কথা বলবো, এই গানটা গীতির খুব প্রিয় ছিল। আমাকে সময় করে একদিন শোনাবে গানটা? হেরা লজ্জা পাচ্ছে, তাও বলল ঠিক আছে। 2 দিন নওশাদ পা নিচে নামাতেই পারেনি। জ্বরটাও যাওয়ার আশার মধ্যেই আছে। হেরা ঘুমানো ছাড়া সারাক্ষণ ওর পাশে বসে থাকে। কপালে জলপট্টিও দিয়ে দিয়েছে। নওশাদ মনে মনে শুধু ভাবে, কেউ কখনো ওর যত্ন নেবে? আবার কয়েকদিন আগেও কি ভেবেছিল সে? হেরা গত 2 দিন সারাক্ষণ নওশাদের পাশে থাকে। খাবার এগিয়ে দিচ্ছে, ঔষধ খাইয়ে দিচ্ছে, ফ্রুট ছাটে তুলে দিচ্ছে। নওশাদ এক বেলা না খেয়েছিল। ওকে এতটুকু মেয়ে রীতিমতো ধমক দিয়ে উঠিয়ে খাবার খেতে বাধ্য করলো। নওশাদ তো অবাক। খুব মজা লাগছে ওর। খুব জ্বর ছিল যখন, একবার তার খুব ইচ্ছা করছিল হেরার হাত ধরে বলতে, হেরা, আমাকে একটু শাসন করো। অনেক বছর আমাকে কেউ শাসন করে না। 3 দিনের দিন সকালে নওশাদ নিজের রুমে বসে আছে। আজ শরীরটা একটু ফ্রেশ লাগছে ওর। রাত থেকে জ্বরটাও নেই, পাটাও নড়াচড়া করতে পারছে কিছুটা। ব্রেকফাস্টের পর হেরার সঙ্গে বসে চা খাচ্ছে আর গল্প করছিল। হেরা এলিন আর নাহিনের প্রসঙ্গে গল্প করছে। ওর এত ভালো লেগেছে কিসের জন্য সেই কথাই বলছে নওশাদকে। হেরা হাত নেড়ে নেড়ে ওদের খুনসুটিগুলো বলছে আর নিজেই হেসে ভেঙে পড়ছে। নওশাদ গল্পর চেয়ে বেশি হেরার গল্প বলাটা এনজয় করছে। হঠাৎ নওশাদের মোবাইলে রিং হচ্ছে। তাকিয়ে দেখে আননোন নাম্বার। ভুরু কুঁচকে তাকালো নওশাদ। এই নাম্বারটা কার আবার? নওশাদ হ্যালো বলতেই ওপাশের মানুষটা বলে উঠল, পাপা।